আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সকলে শেহরাজের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু শেহরাজকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না। রাহিন নীরবতা ভেঙে বলল, তোর ব্যাপারটা কী রে? এস কে? শেহরাজ কোনো কথাই বলল না। ফোনে ধ্যান দিয়ে পড়ে থাকলো সে। রাহিন বিরক্ত হয়ে আবারও বলল, সেদিন লামিয়া মেয়েটার সাথে যে তুই কিছু করিসনি সেটা আমরা সবাই জানি, কিন্তু আজ সুমোর বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোর মধ্যে কোনো রিয়াকশন নেই। আমরা এটা বুঝতে পারছি তুই কিছু করবি, কিন্তু কি করবি সেটাই বুঝতে পারছি না। দয়া করে আমাদেরকে একটু বলবি তুই ঠিক কি করতে চাইছিস? কিছু না। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ ফোনে কল করতে করতে বলল, আমার মুখে কি তোদের বাসরাতের সিন দেখতে পাচ্ছিস যে এইভাবে তাকিয়ে আছিস? সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দে রাহিন। রাহিন সামনে তাকিয়ে বলল, তুই সত্যি কিছু করবি না? কি করব? বিয়েটা আটকাবি না? না। তুই তোর সময়কে ভালোবাসিস, এইভাবে ওকে অন্যর হাতে দিবি? বিয়ে হলে সুমু অন্যের হতে যাবে কেন? আমারই তো থাকবে। মানে? তোকে অত বুঝতে হবে না। সূর্য মামা বাংলাদেশে কেন আসছে? কাজ আছে তাই। স্যান্ডির বাংলাদেশে কি কাজ? হলেই দেখতে পারবি। তুই এত হেয়ালি না করে পরিষ্কার করে বলবি যে তুই ঠিক কি করতে চাইছিস? আপাতত কিছু করতে চাইছি না, যখন করব তখন দেখতেই পারবি। শুধু শুধু প্রশ্ন করে কানের মাথা খাস না। রাহিন কিছু বলতে গিয়েও বলল না। আয়ুব বলল, বাদ দে, ও যা করতে চাইছে করুক, শুধু শুধু প্রশ্ন করে কোনো লাভ নেই। ও এখন কিছুই বলবে না। সুমুকে হাসনা বেগম নিজের সাথে নিয়েই খেতে বসেছেন। তারা খেয়ে বেরিয়ে পড়বেন। সুমুকে এটা ওটা নিজ হাতেই তুলে দিচ্ছেন হাসনা বেগম, কিন্তু সুমু কিছুই ভালো করে খাচ্ছে না। হাসি বেগম হাসনা বেগমের আচরণে মুগ্ধ। হাসনা বেগম বললেন, কালকে তো তোমরা শপিংয়ে যাবে, আমার ছেলেও আসবে সেখানে। তোমার পছন্দ মতো যা যা ভালো লাগে সব কিছু কিনবে সুমু। আর পারলে রিফাতের সাথে কাল আলাদা করে কথা বলে নিও। খুশি বেগম হাত দিয়ে সকলের আগোচরে খোঁচা মারল হাসনা বেগমকে। হাসনা বেগম চোখ দিয়ে আশ্বাস দিলেন খুশি বেগমকে। গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। স্যান্ডিকে দেখে সকলে গাড়ি থেকে নেমে ছুটে গেল। শেহরাজ দুই হাত পকেটে গুজে ধীর পায়ে এগিয়ে আসলো। আয়ুব স্যান্ডিকে বুকে জড়িয়ে বলল, ওয়েলকাম সান মামা। স্যান্ডি হেসে ফেলল। স্যান্ডি শেহরাজদের বয়সী, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, লম্বায় শেহরাজের থেকে একটু শর্ট, জিম করা বডি। শেহরাজ সবগুলো বন্ধুই ফর্সা লম্বা, সবারই শেহরাজের মতন জিম করা বডি। ও মানে সকাল সন্ধ্যা সবাই একসাথে জিমে কাটায়। হালকা চাপ দাঁড়িয়ে আছে সকলের মুখে। বলতে গেলে শেহরাজের সবগুলো ফ্রেন্ডের একই গেট আপ। এমনিতেই সবাই বাচ্চা ছিল, কিন্তু একবার রেগে গেলে সকলেই ব্লাস্ট করে। বাকি সব ফ্রেন্ডগুলোর মধ্যে শেহরাজ একটু ব্যতিক্রম, সকলের মধ্যে ফেমাস বেশি। নিজের বিজনেস আর টিকটক গেম নিয়ে সকলের মাঝে নাম্বার ওয়ান। প্রতি বছর কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাওয়ার্ড পেয়েই থাকে সে। সৌন্দর্যের দিক দিয়ে সবগুলো ফ্রেন্ডের মধ্যে বেস্ট। গেট আপ অলওয়েজ শাহরুখ খানের মতন, অনেকের কাছে দ্বিতীয় শাহরুখ খান নামেই পরিচিত। কখনো কখনো ফেসের গড়ন সিদ্ধার্থ মালহোত্রার মতন লাগে বলে অনেকের সিদ্ধার্থ বলেই ডাকে। কিন্তু বাস্তব জীবনে শেহরাজ শাহরুখ খানের ফ্যান। শেহরাজ যখন রেগে যায় তখন যে কেউ তাকে ভয় পেতে বাধ্য, আর যখন হাসে তখন যে কোনো মেয়ে সেই হাসিতে পাগল হতে বাধ্য। তাছাড়া তার বডি ফিটনেস অ্যাটিটিউড যে কোনো মেয়েকে আকর্ষিত করতে বাধ্য। আফগানিস্তানে জন্মগ্রহণ করায় পাঠান তালেবান নামে পরিচিত। শেহরাজদের জাতীয় ভাষা পাস্তো। বিজনেসের জন্য তাকে নানান রকমের ভাষায় অভ্যস্ত হতে হয়েছে। সারবাজ বলল, সান ব্রো, এই পার্সেলের ভেতর কি আছে? আর এত পার্সেল কেন? এত কি এনেছো তুমি? স্যান্ডি শেহরাজের দিকে তাকালো। স্যারের পারমিশন ছাড়া স্যান্ডি
এই ব্যাপারে কাউকে কিছুই বলতে পারবে না। স্যান্ডি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্যারের দিকে। শেহরাজ স্যান্ডির অস্বস্তি বুঝে বলল, ওগুলো সব আমার পার্সেল, আমি আনিয়েছি। অনেক প্রয়োজনীয় জিনিস, ওগুলো কাছ থেকে সরে দাঁড়া। আয়ুব ভ্রুকুচকে বলল, এসকে, তুই জানিস না নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি জাগে। এখন তো আমার মনটা এসব পার্সেলের ভেতরে কি আছে সেটা দেখার জন্য আঁকোপাকো করছে। শেহরাজ গম্ভীর স্বরে বলল, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আয়ুব। আপাতত পার্সেলগুলো সকলে মিলে গাড়িতে তোল, সাবধানে তুলবি। সঠিক সময় হোক, অবশ্যই জানতে পারবি এর মধ্যে আছে। সকলে কৌতূহল দমিয়ে রেখে পার্সেলগুলো একে একে গাড়িতে তুলতে লাগলো। শিকদার বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। রাহিন আনোয়ার সাহেবকে কল করে জানিয়েছে তারা রাতে খেয়ে আসবে, ফিরতে একটু লেট হবে। সবাই যেন খেয়ে ঘুমিয়ে পড়ে। সুমু আজও রুমে একাই শুয়েছে, ঘুম নেই সুমুর চোখে। ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। বাহিরে গাড়ির শব্দ শুনে রুম থেকে বের হলো সুমু। নিচে গিয়ে সদর দরজা খুলে দিল। রাহিন আনোয়ার সাহেবকে কল করতে যাচ্ছিল। সদর দরজা খুলতে থেকে আর কল না করে ভেতরে ঢুকে আসলো। সুমুকে দেখে বলল, তুই এখনো ঘুম আসনি কেন সুমু? সুমু জোরপূর্বক হেসে পড়ল, ঘুমিয়েই তো ছিলাম ভাইয়া, পানির পিপাসা লেগেছিল, রুমে পানি ছিল না, পানি খেতে নিচে নেমেছিলাম ভাইয়া। আর কেউ ধরতে না পারলেও শেহরাজ খুব ভালো করে জানে সুমু ঘুমায়নি, তার জন্য অপেক্ষা করছিল। রাহিন আবারও বলল, তোর কি মন খারাপ সুমু? সুমু এবার তাকালো শেহরাজের দিকে। শেহরাজ ফোনে কল করেছে। সুমু বুঝে পায় না লোকটা সারাদিন ফোনে এত কি কাজ করে। তখনই সুমুর মনে পড়ল কাল রাতের কথা। তার খান সাহেবের তো ভালোবাসার মানুষ আছে। কথাটা মনে পড়তেই বুকের ভেতর চিনচিন ব্যথা করে উঠল সুমুর। মুখে হাসি রেখে বলল, আমার মন কেন খারাপ হতে যাবে ভাইয়া? আমার তো এখন আরো খুশির দিন। শুক্রবারে আমার বিয়ে, আমি খুব এক্সাইটেড। কাল আবার শপিং করতে যাব, সেখানে আমার হবু হাজবেন্ড আসবে। আমি তো অনেক এক্সাইটেড তার সাথে দেখা করার জন্য। শুধু ভাবছি কখন সকাল হবে আর তার সাথে দেখা করব। রিফাতকে ছবিতে দেখেছি আমি, অনেক সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। সবাই বলেছে আমার সাথে দারুণ মানাবে। আমার তো এক্সাইটমেন্টের জন্য ঘুম আসছে না। কবে যে শুক্রবার আসবে আমি শ্বশুরবাড়ি যাব। উফ, আমি আর পারছি না অপেক্ষা করে থাকতে। শেহরাজ ফোনে চোখ রেখে সব কথাগুলো শুনল। সুমুর কথা শেষ হতেই হনহনিয়ে নিজের রুমে চলে গেল শেহরাজ। সুমুও নিজের রুমে চলে গেল। আয়ুরা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দুজনে চার পানে। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ এলো আয়ুবদের কানে। এক সেকেন্ডও না দাঁড়িয়ে সকলে ছুটল শেহরাজের রুমের দিকে। স্যান্ডি ভয়ে কাঁপছে। আয়ুবরা রুমে এসে দেখল কাচের ফুলদানি ভেঙে পড়ে আছে। শেহরাজের হাতের মধ্যে এখনও কাচের ফুলদানির টুকরো। শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরে রেখেছে টুকরোটা। হাত দিয়ে চুয়ে চুয়ে রক্ত মেঝেতে পড়ে লাল হয়ে গেছে। রাহিনটা দৌড়ে গিয়ে হাত থেকে জোর করে কাচের টুকরোটা ফেলল। শেহরাজ ঝাটকা মেরে হাতটা ছাড়িয়ে নিল। দাঁতে দাঁত চেপে পড়ল, তোর বোনকে বলে দিস ওর এইসব অসভ্য মার্কা কথার ফল অন্য কাউকে ভুগতে হতে পারে। আমি কোনো নির্দোষের প্রাণ নিতে চাই না। সময় থাকতে তোর বোনকে সাবধান করে দিস। নেক্সট টাইম আমার সামনে এসব কথা বললে ওকে পুঁতে রেখে দিব। ওর ভালো লাগাকেও দুনিয়া থেকে মুছে ফেলবো। এই শেহরাজ খান ছাড়া তোর বোনের জীবনে দ্বিতীয় কোনো ভালো লাগা আসবে না। আজকে কথাগুলো সুমু তোকে রাগানোর জন্য বলেছে। তুই কেন এত হাইপার হচ্ছিস? শেহরাজ গর্জে উঠে বলল, বলবে না? এমনি সিরিয়াসলি মজা করে রাগানোর জন্য, যে জন্যই বলুক বলবে না ও। আমি ছাড়া অন্য কোনো ছেলের নাম ওর মুখে শুনতে চাই না আমি। রাহিনরা সকলে মিলে শান্ত করলো শেহরাজকে। জোর করে হাতে ব্যান্ডেজ করে দিল। শেহরাজ স্যান্ডির দিকে তাকিয়ে বলল, কাল তুমিও আমাদের সাথে শপিং মলে যাচ্ছ। ফোনে কিছুই করতে হবে না, যা করার কাল সামনাসামনি করব। স্যান্ডির সম্মতি জানিয়ে বলল, স্যার, ওই পিচি মেয়েটাই কি আমার ম্যাডাম? হুম। স্যার, ম্যাডাম কিন্তু দেখতে অনেক সুন্দর, একদম ছোট্ট একটা ডলের মতো। শেহরাজ অগ্রদৃষ্টি নিয়ে তাকালো স্যান্ডির দিকে। স্যান্ডি ভয়ে আমতা আমতা করে বলল, সরি স্যার, ম্যাডাম তো আমার ছোট বোনের মতো। আমি একদম টাকাই নেই ম্যাডামের দিকে স্যার। শেহরাজ রাহিনকে বলল, ওকে রুমে নিয়ে যা আর আমাকে রেস্ট নিতে দে।
সকলে বেরিয়ে গেল রুম থেকে। শেহরাজ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। ফোনের গ্যালারিতে ঢুকে সুমুর আর ওর ছবিটা বের হলো। মায়েশার বিয়ের দিন সারবাজকে দিয়ে তুলেছিল ছবিটা। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে বলল, মেড ফর ইচ আদার। তোমাকে শুধু আমার সাথেই মানাবে সুইটহার্ট। এবার সুমুর কক্সবাজারে তার দেওয়া কালো শাড়িটা পরা সমুদ্র সৈকতের একটা ছবি বের করলো। ছবিটা জুম করে ঠোঁটে ছুঁয়ে বলল, কাল রাতে তোমাকে দেওয়া আঘাতটা আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে সুইটহার্ট। আই লাইক ইট। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে তুমি। কথাগুলো বলে ফোনটা সাইডে রেখে চোখ বন্ধ করলো শেহরাজ। স্ক্রিনের ওপর এখনো ভেসে আছে তার প্রেয়সীর মুখ। এমনটা সে রোজ রাতেই করে। হয়তো ফোনের মাধ্যমেই নিজের প্রেয়সীকে পাশে নিয়ে ঘুমায় সে। রোজ সকালে ঘুম থেকে উঠে প্রেয়সীর মুখটা দিয়েই দিন শুরু এবং রাতে প্রেয়সীর মুখটা দেখেই দিন শেষ করে সে। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগে। ঘড়ির কাঁটা সকাল 9টার কাঁটায় ছুঁই ছুঁই। শিকদার বাড়ির সকলের সকালের নাস্তা করা শেষ। আনোয়ার সাহেব সকালের নাস্তা করে স্কুলে চলে গেছেন। সুমুর বিয়ের জন্য তাকে আবারও 2 দিনের জন্য ছুটি নিতে হবে। সুমুরা সকলে রেডি হয়ে গেছে। সুমুদের শপিং মলে নিয়ে যাবে নয়ন। রাহিন তার বন্ধুদের সাথে পড়ে যাবে। সকলে বেরিয়ে পড়েছে শপিং মলের উদ্দেশ্যে। সুমুর মনটা আঁকুপাকু করেছে তার খান সাহেবকে দেখার জন্য। কাল রাতে মাথা গরম করে কী সব উল্টোপাল্টা বলেছে সুমু। তখন খেয়াল ছিল না সামনে তার বড় ভাই ছিল। এখন প্রচুর গিল্টি ফিল করছে সুমু। গাড়িতে বসেই আনমনে এইসব কথা ভাবছে সুমু। নয়ন গাড়ি স্টার্ট দিল। নয়নের পাশের সিটে মায়েশা বসা। সুমুর পাশে নাজমিন আর সামিয়া বসেছে। সমুদ্রের পেছনের সিটে ইফতিয়া, লামিয়া আর রায়শা বসেছে। তিশা আর রাহিব আজ বাড়িতেই আছে। সুমুর বিয়ের খবর শোনার পর থেকে রায়শাদের ব্যবহার যেন অনেকটা পাল্টে গেছে। সুমুর সাথে ভালো ব্যবহার করছে। অলওয়েজ হেসে হেসে কথা বলছে। সুমুর কাছে ব্যাপারগুলো স্বাভাবিকই লাগলো, কারণ ওরা 3 জন সুমুকে একটুও পছন্দ করে না। ওরা 3 জন খুব ভালো করেই বুঝতে পারছে সুমুর মনের অবস্থা। আর তাই সুমুকে আরও জ্বালানোর জন্য ওরা এত ভালো মানুষই দেখাচ্ছে। মাঝে মাঝে খুব হাসি পায় সুমুর। যার জন্য ওরা সুমুর সাথে এমন ব্যবহার করছে সেই মানুষটাকে ওরা কোনোদিনও পাবে না। কারণ সেই মানুষটার যে অন্য একটা কেউ আছে, কিন্তু সুমু চায় না ওদের 3 জনেরও মন ভেঙে যাক। কারণ সুমু জানে মন ভেঙে গেলে ঠিক কতটা কষ্ট হয়। এই দুনিয়াতে যাদের মন ভেঙেছে শুধু তারাই জানে মন ভাঙার কষ্ট ঠিক কতটা। তখন বেঁচে থেকেও মরে যেতে হয়। কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। একে একে গাড়ি থেকে সকলে নেমে দাঁড়ালো। সকলে একসাথে মলের ভিতরে ঢুকলো। রিফাত আসলে কেনাকাটা শুরু হবে। নয়ন বলল, এইভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ততক্ষণে চলো পাশের ক্যাফেতে যাই। ওখানে গিয়ে সুমনা হয় রিফাতকে কল করে শুনে নেবে রিফাত কত দূর এসেছে। সুমু আচমকায় বলল, আমি কল করতে পারবো না ভাইয়া। মাইশা ভ্রুকুচকে বলল, কেন পারবি না? তোর কাছে নাম্বার নেই নাকি? সুমু কিছু বলার আগেই ইফতিয়া বলল, ওর কাছে নাম্বার আছে আপু। কাল রাতে আমি নিজে ওর ফোনে সেভ করে দিয়ে এসেছি। সুমু খুব বিরক্ত হলো। মাইশা আবারও বলল, তাহলে সমস্যা কোথায় সুমু? নয়ন হেসে বলল, আরে মাইশা, তুমি বুঝো না, আমার শালিকা হয়তো লজ্জা পাচ্ছে। প্রথমবার বিয়ে করছে তো লজ্জা তো পাবেই, আমিও তো পেয়েছিলাম। মাইশা নয়নের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা তাই? তাহলে তুমি বলো, একটা মানুষ ঠিক কতবার বিয়ে করে? আর ঠিক কতবার বিয়ে করার পর একটা মানুষ তার বিয়ে করতে লজ্জা পায় না? নয়ন মাথা চুলকে বলল, পুরুষদের 4 বিয়ে করা ফরজ বউ। মাইশা এক ভ্রু উঁচু করে বলল, তা আপনি ঠিক কতগুলো বিয়ে করতে চান পতিদেব? নয়ন লজ্জা লজ্জা মুখ করে বলল, তুমি যদি পারমিশন দাও তাহলে আরো একটা। কথাটা শেষ করতে পারল না নয়ন। মাইশা নয়নের পেটে কনুই দিয়ে গুঁতো মারল। ব্যথায় নয়ন চোখ মুখ কুঁচকে পেটে ধরে আহ বলে উঠল। সকলে হো হো করে হেসে উঠল। মাইশা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নের দিকে। ব্যথা ভুলে নয়ন কাঁদো কাঁদো মুখ করে বলল, মজা করেছি বউ, তুমি ছাড়া আমার জীবনে অন্য কারো প্রবেশ নিষেধ।
দুদিন পরে বিয়ে হবে তোদের, এখন এমন করলে হবে সুমু? এখন থেকে নিজেকে মানিয়ে নিতে জানতে হবে তোকে। যেখানে বিয়েটাই করতে চায় না সেখানে নিজেকে মানিয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুমুর আর কথা বলতে ইচ্ছে করলো না। একা একা হেঁটে চলে গেল ক্যাফের দিকে। সকলে চলল সুমুর পিছু পিছু। ক্যাফের ভেতরে ঢুকে সকলে টেবিলে বসলো। নয়ন সকলের জন্য কফির অর্ডার করলো। মায়েশা সুমুর ফোন থেকে রিফাতের নাম্বার নিয়ে নয়নকে দিয়ে কল দেওয়ালো। নয়ন উঠে একটু সাইডে চলে গেল। কথা শেষ করে এসে জানালো রিফাত প্রায় কাছাকাছি চলে এসেছে, 10 মিনিটের মধ্যেই এসে পৌঁছাবে। সকলে কফি খাচ্ছে আর টুকটাক কথা বলছে। সুমু নিশ্চুপ হয়ে বসে আছে। হঠাৎ সুমুর নজর গেল কর্নার টেবিলে বসে থাকা দুজন কপতির উপর। মেয়েটা চাউমিন খাচ্ছে, মুখের ওপর কিছু চুল এসে তাকে বিরক্ত করছে। ছেলেটা খুব যত্ন সহকারে আলতো হাতে চুলগুলো সরিয়ে কানের পাশে গুঁজে দিল। মেয়েটা ছেলেটার দিকে লজ্জা মাখা মুখ নিয়ে তাকিয়ে মুচকে হাসল। ছেলেটাও প্রত্যুত্তরে মেয়েটাকে সুন্দর একফালি হাসি উপহার দিল। ছেলেটা আর মেয়েটার এমন মিষ্টি ভালোবাসা দেখতে ভালোই লাগছিল সুমুর। মেয়েটির জায়গায় নিজেকে আর ছেলেটির জায়গায় তার খান সাহেবকে ভাবতেই এটা ঠিক না বলে নিজের মনের সাথে বিদ্রোহ ঘোষণা করল সুমু। চোখ সরিয়ে ক্যাফের দরজার দিকে তাকাতেই একটি যুবকের দিকে চোখ গেল সুমু। যুবকটি এগিয়ে আসছে সুমুদের দিকেই। গায়ের রং ফর্সা, তবে সুমুর খান সাহেবের মতন অত বেশি না। দেখতে সুন্দর, ক্লিন শেভ করা, চুলগুলো এক সাইডে সেট করে রাখা, ফর্মাল ড্রেস পরা। দেখে মনে হচ্ছে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে। জিম করা বডি, চোখে কালো চশমা, এক কথায় সুদর্শন বলা যায়। এগিয়ে এলো সুমুদের দিকে। নয়নের সাথে হ্যান্ডশেক করে টুকটাক কথা বলে বসলো চেয়ারে। সুমুর দিকে তাকাতেই চোখাচোখি হলো তাদের। চটজলদি চোখ সরিয়ে নিল সুমু। রিফাত তাকিয়ে আছে সুমুর দিকে। সুমু মাথা নিচু করে বসে আছে। নয়নরা সকলে উঠে অন্য টেবিলে চলে গেল। সুমু কিছুটা অস্বস্তি বোধ করল। রিফাত এখনও তাকিয়ে আছে সুমুর দিকে। রিফাত গলা খেকারি দিয়ে কিছু বলতে নেবে তখনই সুমুদের টেবিলে এসে বসলো রাহিন। সুমু মাথা তুলে তাকিয়ে দেখলো শেহরাজরা সকলে এসেছে। শেহরাজ 2 হাত পকেটে গুজে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখের চাহনি শীতল, তবে অদ্ভুত রকমের ভয়ঙ্কর। আচমকায় সুমু ভয় পেয়ে চোখ নামিয়ে নিল। পরিস্থিতি থমথমে, যেন ঝড়ের পূর্বাভাস। রাহিন পরিস্থিতি সামাল দিতে মুখ খুলে বলল, রিফাত রাইট। রিফাত ভদ্রতাসূচক হেসে বলল, হ্যাঁ, আর আপনি রাহিন, আনোয়ার আঙ্কেলের বড় ছেলে। হ্যাঁ, তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি, অনেক বড় হয়ে গেছো। রিফাত একটু লজ্জা পেয়ে বলল, জি ভাইয়া। তা আমার বোন সুমুকে তোমার কেমন লাগলো? রিফাত এক পলক সুমুর দিকে তাকিয়ে বলল, জি ভাইয়া, ভালোই। পছন্দ হয়েছে তো? আসলে ভাইয়া, এইটুকু সময়ে সুমুকে দেখে যা বুঝলাম, ওকে কোনো ছেলেই অপছন্দ করতে পারবে না। কিন্তু রাহিন রিফাতকে থামিয়ে দিয়ে বলল, থাক না তোমার কিন্তু তা না হয় পরেই শুনবো। এখন আপাতত যেটা করতে এসেছি সেটা করে। নয়নের দিকে তাকিয়ে বলল, নয়ন, তোমরা তো শপিং করতে এসেছো। শপে গিয়ে সুমুর কি কি ভালো লাগে দেখাতে বলো, আমরা একটু পরে আসছি। নয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু ভাইয়া রিফাত যাবে না? আজ সব কিছু তো সুমুর জন্য রিফাত পছন্দ করবে। হ্যাঁ যাবে, তবে তার আগে রিফাতের সাথে আমার কিছু কথা আছে। বোন বিয়ে দিব, একটু কথাবার্তা বলে দেখে শুনে না নিলে হবে? নয়ন সম্মতি জানিয়ে সকলকে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে মলে চলে গেল। শেহরাজ গিয়ে বসলো সুমুর বসা চেয়ারটিতে। রাহিনের উদ্দেশ্যে বলল, রাহিন, তোরা সবাই বাহিরে যা। কিন্তু এসকে? যা, শুধু আমি আর সান থাকবো, তোরা যা। রাহিনটা সকলে বাধ্য হয়ে চলে গেল। রাহিনটা বের হবার 15 মিনিটের মধ্যেই শেহরাজ, রিফাত আর স্যান্ডি বেরিয়ে আসলো। রাহিনটা সকলে রিফাতকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস পেল। সাথে অনেক অবাক হলো। অমিত সারবাজের কাছে গিয়ে বলল, ব্যাপারটা কি বলতো? এসকে ঠিক কি করতে চাইছে? এই রিফাত ছেলেটা এখনো অক্ষত, আমি ঠিক বুঝতে পারছি না। সারবাজ আফসোসের স্বরে বলল, আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু যখনই কিছু বুঝবো সাথে সাথে তোকে জানাবো। সুমুর জন্য বেনারসি শাড়ি দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনোটাই পছন্দ করেনি সুমু। রিফাত আসতে সকলে রিফাতকে বলল শাড়ি পছন্দ করতে। রিফাত তার পছন্দ মতন একটা ডিপ পিঙ্ক কালারের শাড়ি পছন্দ করলো।
একে একে শাড়ি, জুয়েলারি, মেকআপ কিট সব কিছু কেনা হলো সুমুর জন্য। একটা জিনিসও সুমু পছন্দ করেনি। সুমুর চোখ দুটো শুধু তার খান সাহেবকে খুঁজে চলেছে। 2টা লাগেজ ভর্তি জিনিস কেনা হলো সুমুর জন্য। লাগেজ দুটো গাড়ির ডিকিতে রেখে সকলে গেল রেস্টুরেন্টে। এর মধ্যেই সুমু আর রিফাত একে অপরের সাথে কথা বলা তো দূরে থাক, একে অপরের দিকে তাকায়নি পর্যন্ত। রেস্টুরেন্টে সকলের পছন্দ মতন খাবার অর্ডার করা হলো। নাজবিন উঠে রেস্টুরেন্টের বাইরে চলে গেল। মিনিট 5 মধ্যে আবারও ফিরে এলো দুজনে। ওদের দুজনের ঢোকার 2 মিনিট বাদে শেহরাজ ঢুকলো, হাতে রেড বুল ক্যানের বোতল। ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছে আর ফোনে কল করতে করতে গিয়ে বসলো রাহিনদের টেবিলে। সুমু এক পলক তাকিয়ে মাথা নিচু করে রাখলো। সকলেই খাচ্ছে, শুধু সুমু প্লেটে চামচ দিয়ে নাড়াচাড়া করছে। শেহরাজ ব্যাপারটা লক্ষ্য করে বলল, খাবারের বিলটা আমি পেমেন্ট করব, সো কেউ খাবার নষ্ট করতে পারবে না। কারো কিছু লাগলে অর্ডার করো, কিন্তু নষ্ট করা যাবে না। রাহিনটা ছাড়া সকলেই শেহরাজকে ভয় পায়, কিন্তু কেন তার কারণটা কেউ বলতে পারে না। তাই আর কেউ শেহরাজকে বিল দেওয়ার ব্যাপারটা বারণ করার সাহস পেল না। সকলে মন মতো যার যেটা ভালো লাগে খেলো, শুধু সুমুই খেলো না ঠিকমতো কিছু। শেহরাজের তখনই হেয়ালি করে বলা কথাগুলো যে সুমুর জন্য ছিল, এইটা সুমু বুঝতে পেরে আরও ইচ্ছে করেই কিছু খেলো না। খাওয়া শেষে রিফাত রাহিনদের সাথে হ্যান্ডশেক করে সকলকে ভুলে বেরিয়ে গেল। সুমুরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে সকলে উপস্থিত, শুধু রাহিনরা ছাড়া। শেহরাজ বলেছে নাইট বাইক রাইডে বের হবে। এইটা শেহরাজের অন্যরকম একটা ভালো লাগা। যখন মন অনেক বেশি ভালো থাকে নাইটে বাইক রাইডে বের হয়, আর নর্মালি অলওয়েজ গাড়ি নিয়ে বের হয়। ফ্রেন্ডের সাথে অনেক রাত পর্যন্ত মজা মাস্তি করে আবারও বাড়িতে ফিরে আসে। প্রতি মাসে 2 বার অন্তত ট্যুরে বের হয়। ড্রয়িং রুমে সকলে বসেছে সুমুর বিয়ের শপিং দেখতে। প্রতিটা জিনিস সকলের খুব পছন্দ হয়েছে। হঠাৎ করেই ইফতিয়া বলল, আম্মু, রিফাত ভাইয়া দেখতে যেমন সুন্দর, রিফাত ভাইয়ার পছন্দ তেমন সুন্দর। সুমুর এসব কিছু সহ্য হচ্ছে না, বিরক্ত হয়ে বলল, তোর ওনাকে পছন্দ হয়েছে ইফতিয়া? ইফতিয়া হেসে বলল, দারুণ দেখতে। তবে রাহিন ভাইয়ের ফ্রেন্ডদের মতো অত সুন্দর লাগেনি, তবে হ্যান্ডসাম, আমার বেশ ভালোই লেগেছে। ইফতিয়ার কথা শুনে সুমু তেলে বেগুনে জ্বলে উঠল। রাগটা কন্ট্রোল করে বলল, তাহলে তুই বিয়েটা করে নে। সুমুর কথা শুনে মুখটা কালো করে ফেলল ইফতিয়া। হাসি বেগম ধমকে উঠে বললেন, এসব কি ধরনের অসভ্য কথাবার্তা সুমু? পরশু তোমার বিয়ে, আর আজ তুমি জানো না কাকে কি কথা বলতে হয়? আরে আম্মু, আগে থেকে তো জানতাম না যে এমন হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমি আরও 1 মাস আগে থেকে কারোর সাথে কখন কিভাবে কথা বলতে হয় ওইটা প্র্যাকটিস করে রাখতাম। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে না আমি কোনো ভুল কথা বলেছি। ইফতিয়ার যদি ওনাকে এতই পছন্দ হয়ে থাকে তাহলে তোমার বোনকে বলো তার মেয়ের সাথেই যেন বিয়ের ব্যবস্থাটা করে। কথাগুলো বলে ওপরে চলে গেল সুমু। খুশি বেগম রাগে ফুঁসছে। সুমুর কথাগুলো গায়ে কাটার মতন ফুটছে তার, তবু নিজেকে সামলে রাখলো। মায়েশা লাগেজের মধ্যে সব কিছু ঢুকিয়ে রাখলো আবারও। ঘড়ির কাঁটায় রাত 10টা 15 বাজে। রাতের খাবার খেয়ে বড়রা সকলে যার যার রুমে চলে গেছে, শুধু ছোটরা ছাদে গেছে। সুমুকে মেহেদি পরানোর জন্য পার্লার থেকে এই রাতের বেলা মেয়ে আনা হয়েছে বেশি টাকা দিয়ে, তাই এখন ছোটরা সকলে ছাদে। আনোয়ার সাহেব বলেছেন হাসনারা সব আয়োজন করলে তারাও কোনো কমতি রাখবে না, অনেক বড় করে না হোক, অল্প আয়োজন করে হলেও সব কিছু হবে। হাসি বেগম বাধা দিতে গিয়েও বড় ভাইয়ের মুখের ওপর কিছু বলতে পারেনি। খুশি বেগম আর মিনা বেগম এই বিষয়ে কিছু বলেনি। তারা শুধু চায় সুমুর বিয়েটা সুস্থভাবে হোক। কাল গায়ে হলুদের রিসেপশন বড় করে করা হবে। ছাদে সুমু সকলের মধ্যবন্দী হয়ে বসে আছে। মেহেদি পরানো হচ্ছে তাকে। পার্লারের মেয়েটা সুমুকে বলল, সুমু বলার আগেই ইফতিয়া বলল, রিফাত আপু, 2 হাতে খুব সুন্দর করে বড় বড় করে রিফাত লিখে দিন। সুমুর বিগড়ানো মেজাজ আরও বিগড়ে গেল। এই মেয়েটাকে কে যে কবে থেকে বিনা বেতনে নিজে দালাল হিসেবে রেখেছে সেটা সুমু নিজেও জানে না। মেহেদি পরানোর লোক আসবে এইটা আগে জানলে নিজের হাত দুটোকে ব্লেড দিয়ে জায়গায় জায়গায় কেটে রেখে দিতাম, তবু অন্য কারোর নামে মেহেদি পড়তাম না। মনে মনে কথাগুলো আওড়াইয়ে মুখে বলল, এসব নামটাম লেখার কোনো প্রয়োজন নেই আপু। মায়েশা বলল, কেন 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 প্রয়োজন নেই? আপনি লেখেন তো খুব সুন্দর করে রিফাত নামটা।
সুমু কিছু বলতে যাবে তখনই চোখ পড়ল ছাদের দরজার দিকে। রাহিনরা সকলে আসছে। সুমু শেহরাজকে দেখে একটু উচ্চস্বরে বলল, আপু একটা হার্ট আঁকুন সুন্দর করে, তার ভেতর রিফাত নামটা লিখে দিন। আফটার অল হি ইজ মাই উড বি হাজব্যান্ড। শেহরাজের পা জোড়া থমকে গেল কিছুক্ষণের জন্য। শান্ত মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। নিজেকে কোনো মতেন সামলে ছাদের অন্য সাইডে চলে গেল। পার্লারের মেয়েটি খুব যত্নে রিফাত নামটা লিখে দিল সুমুর হাতে। নামটা লেখার সময় সুমুর মনে হচ্ছিল তার হাতে কেউ অ্যাসিড মেরেছে, নয়তো হাতটা জ্বলছে কেন? কই, এতক্ষণ তো জ্বলেনি। নামটা লেখার সাথে সাথে জ্বলছে কেন? সুমুর ইচ্ছে করলো নাম লেখা অংশ দুটো কেটে হাত থেকে বাদ দিয়ে দিতে, কিন্তু এমন কিছুই করবে না সুমু। নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখলো খান সাহেবকে তার খুশি দেখানোর জন্য। সুমু চায় তার খান সাহেব দেখুক তাকে ছাড়াও সুমু কতটা ভালো আছে। হোক, সেটা দেখানো, অভিনয় করা ভালো। তবুও তো ভালো আছে সুমু, আর সারা জীবন এইভাবেই অভিনয় করেই ভালো থাকবে সুমু। এখন সুমুর মনে হয় সে ভালো অভিনেত্রী হতে বাধ্য। কত আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করে সুমু। কখনো ভাবেনি সুমু বাস্তব জীবনেও কখনো তাকে এমন অভিনয় করতে হবে। আজ সুমুর মনে হয় সে দারুণ অভিনেত্রী। দূর থেকে অগ্নিদৃষ্টি নিয়ে সুমুর দিকে তাকিয়ে আছে শেহরাজ। নিজেকে কন্ট্রোল করার কোনো উপায় খুঁজে পেল না শেহরাজ। তার ইচ্ছে করছে সুমুর হাত দুটো কেটে কুচি কুচি করে দিতে। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে শেহরাজ বিড়বিড়িয়ে বলল, আমার ধৈর্যের সীমা খুব কম সুইটহার্ট। নিজেকে যত কন্ট্রোল করে ধরে রেখেছি তুমি ঠিক ততবার আমার কন্ট্রোলে আঘাত করেছো সুইটহার্ট। এর পরিণাম কি ভালো হবে? একটু ভালো হবে না। তবে চিন্তা করো না তুমি, আমি তোমাকে কোনো দিনও আঘাত করব না। শুধু খুব যত্ন সহকারে তোমার হাত থেকে অন্যের নামটা মুছে ফেলবো। পার্লারের মেয়েটা মেহেন্দি পরিয়ে চলে গেছে। রাহিন ড্রাইভারকে বলে বাড়ির গাড়ি দিয়ে পাঠিয়েছে মেয়েটাকে বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে। শেহরাজ খুব সুন্দর গান গায়, তবে কেউ সাহস পায় না শেহরাজকে গান গাইতে বলার জন্য। তাই মাইশা সকলে মিলে সুমুকে জোর করেছে একটা গান গাওয়ার জন্য। সুমু গাইতে চাইছে না, সকলে মিলে জোর করছে সুমুকে গান গাইতে। সকলে জোরাজোরিতে সুমু শেষমেশ রাজি হলো গান গাইতে। মেহেন্দি পরা হাত নিয়ে উঠে দাঁড়ালো, গিয়ে দাঁড়ালো ছাদের একদম শেষ প্রান্তে। সুমুর পরনে নীল রঙের একটা সালোয়ার কামিজ, কামিজের ওপরে লেডিস হুড়ি পরা, ওড়না দিয়ে মাথা ঢাকা, চুলগুলো খোপা করে রাখা, কপালের দুপাশ দিয়ে কিছুটা করে চুল বের করে রাখা। বিয়ে হয়নি এখনও সুমুর, তবুও বউ বউ লাগছে। অন্যরকম সুন্দর লাগছে সুমুকে। শেহরাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। সুমু উদাস মন নিয়ে আকাশের দিকে তাকিয়ে গান ধরল। গান শেষ করে ডুকরে কেঁদে উঠল সুমু। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। আজকের দিনে এমন গান হয়তো কেউ আশা করেনি, তাও বিয়ের কোণের থেকে। কেউ কোনো কথাই বলছে না। সুমু চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল ছাদ থেকে। মায়েশা যেতে নিলে রাহিন আটকায় ওকে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, ওর হয়তো আমাদের সবার জন্য কষ্ট হচ্ছে, তাই কাঁদছে। কাউকে যেতে হবে না, ও একটু কাঁদুক, কেঁদে চোখের পানি শেষ করুক, যাতে বিয়ের দিন কাটলেও চোখ দিয়ে পানি পড়ে, মেকআপ নষ্ট না হোক। মায়েশা হেসে ফেলল রাহিনের কথায়। ভাবল সেও তো এমন কাঁদত সারাদিন, তবে সুমুর কান্নাটা একটু অস্বাভাবিক। আর গানটাও অস্বাভাবিক। ভালোবাসার মানুষকে না পেলে একটা মানুষ এই ধরনের গান গেয়ে কাঁদতে পারে। মনের ভাবনাকে মনের ভেতর দমিয়ে রাখলো মায়েশা। সকলকে তাড়া দিল বাড়ির ভেতরে যেতে। রাত অনেক হয়েছে, ঠান্ডা পড়েছে খুব। সকলে ছাদ ত্যাগ করলো। ইফতিয়ার, লামিয়া আর রায়সার মুখে তৃপ্তির হাসি, যেন সুমুর চোখের পানি দেখেও পৈশাচিক আনন্দ পেয়েছে তারা তিনজন। শিকদার বাড়ি আজ আবারও সেজে উঠেছে বিয়ের সাজে। আর সুমুর গায়ে হলুদ। পার্লারের মেয়েরা সুমুকে সাজাচ্ছে। মেয়েরা সকলে এক রকমের শাড়ি পরবে, ছেলেরা সকলে এক রকমের পাঞ্জাবি। সকলে রেডি হয়ে গেছে অলরেডি। শেহরাজ আজ নিজের মর্জি মতন পাঞ্জাবি পরেছে, ইন্ডিয়ান ব্র্যান্ডের পাঞ্জাবি। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে শেহরাজকে। ফর্সা শরীরের উজ্জ্বলতা আরও বেড়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল শেহরাজ। আয়ুবরা সকলে বসে বসে শেহরাজকে দেখছে। নিহাল নীরবতা ভেঙে বলল, বাড়ির সব পুরুষ সেম পাঞ্জাবি, শুধু তুই ছাড়া। দেখে মনে হচ্ছে আজ তোরাও গায়ে হলুদ। শেহরাজ কোনো কথাই বলল না। সকলে তাকিয়ে ওর ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শেহরাজ ঠিক কী করতে চাইছে স্যান্ডি ছাড়া কেউ জানে না। স্যান্ডিকে জিজ্ঞাসা করলে স্যান্ডিও
শেহরাজের ভয়ে কিছুই বলে না। শেহরাজ ঘড়িটা পড়তে পড়তে রুম থেকে বের হলো। পিছু পিছু আইবরাও গেল। সুমুকে নিয়ে আসা হয়েছে স্টেজে। আর সুমুর দিক থেকে চোখ ফেরানো দায়। কাঁচা হলুদ কালারের শাড়ির সাথে গাঁদা আর গোলাপ ফুলের কম্বিনেশনের সব অর্নামেন্টস, মুখে প্রসাধনীর ছোঁয়া। দূর থেকে দাঁড়িয়ে তার প্রেয়সীকে দেখছে শেহরাজ। সুমুকে একে একে সকলে হলুদ ছোঁয়াচ্ছে আর গিফট দিচ্ছে। আনোয়ার সাহেব বলেছেন গায়ে হলুদের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে। লামিয়া গিয়ে বসলো সুমুর পাশে। হলুদের বাটি থেকে হলুদ দিয়ে সুমুর গালে একটু চেপে ছোঁয়ালো। সুমু হালকা ব্যথা পেল, তবে মুখে কিছুই বলল না। লামিয়া সুমুকে নিশ্চুপ থাকতে দেখে বলল, আজ তোমার বড় বড় লেকচার কোথায় গেল সুমু? তোমার খান সাহেব তো আর তোমার রইল না। কালকে তো তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি করবে তুমি? এই লামিয়া মেয়েটার সাথে সুমুর একদম কথা বলতে ইচ্ছে করে না, তবুও মুখে হাসি রেখে বলল, শেহরাজ খানের দিক দিয়ে লাগবে না, আমার দিক দিয়ে সে আমার খান সাহেব ছিল, আছে আর সারা জীবন থাকবে। তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো লামিয়া। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার চরকায় তেল দাও। আমাকে নিয়ে ভাবার জন্য আমি নিজে যথেষ্ট। লামিয়া রাগে জ্বলে উঠল, হনহনিয়ে চলে গেল স্টেজ ছেড়ে। রাহিনটা উঠে আসলো স্টেজে। শেহরাজকেও টানতে টানতে নিয়ে আসলো। একে একে রাহিনরা সকলে সুমুকে হলুদ ছোঁয়ালো। আইবরা সকলে মিলে একে অপরের গালে হলুদ ছোঁয়ালো। শেহরাজকেও ছোঁয়ালো। শেহরাজ একটু রাগী রূপ নিয়ে ওদের দিকে তাকালো, মুখে কিছুই বলেনি। রাহিন শেহরাজকে বলল, আজকে তুই তো সুমুকে হলুদ ছোঁয়ালি না, চল তুইও ছোঁয়াবি। কথাটা বলে শেহরাজকে টেনে নিয়ে সুমুর পাশে বসালো। শেহরাজ বাধা দিল না রাহিনকে। সারবাজ অলরেডি ক্যামেরা নিয়ে রেডি। সুমুর হার্টবিট বেড়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। সেই প্রথম দিনের মতোই অনুভূতি কাজ করছে সুমুর। শেহরাজ বাটি থেকে হলুদ তুলে নিল হাতে। সুমু ছলছল নয়নে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজ আলতো হাতে ছুঁয়ে দিল সুমুর গাল। সারবাজ সাথে সাথে ক্যামেরাবন্দি করলো ওদের দুজনকে। সুমু চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো তার খান সাহেবের ছোঁয়া। চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল সুমুর। শেহরাজ তাকিয়ে দেখছে তার প্রেয়সীকে। ক্যামেরার ক্লিকে হুঁশ ফিরল দুজনে। শেহরাজ উঠে যেতে নিলেই আয়ুব শেহরাজকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছিস এসকে? এখানেই বস, একটা গ্রুপ ফটো নিবি। শেহরাজ বসে রইল সুমুর পাশে। দুই গাল ভর্তি তার হলুদ। তার বাদর বন্ধুগুলো ইচ্ছে করে প্ল্যান করে এসব করছে। সারবাজ ক্যামেরা অন করে উঠে আসলো স্টেজের ওপর। সুমু আর শেহরাজ স্টেজের সোফার ওপর বসা। রাহিনরা সকলে ওদের দুজনের পেছনে দাঁড়ালো। সাথে সাথে সকলের একটা মিষ্টি যুগলবন্দি হলো ক্যামেরার ভিতরে। আয়ুব নাজমিনকে ডেকে বলল, এই চাম্মাক চাললো। নাজমিন তাকালো আয়ুবের দিকে। আয়ুব হেসে দিয়ে আবারও বলল, সামিয়াকে নিয়ে উঠে এসো, একটা পিক তুলি। নাজমিন যেতে চাইল না। সামিয়া টেনে নিয়ে গেল নাজমিনকে। সকলে মিলে আবারও ক্যামেরাবন্দি হলো। হঠাৎ শেহরাজের চোখ গেল সুমুর হাতের দিকে। মুহূর্তে শেহরাজ রেগে গিয়ে উঠে দাঁড়ালো। গট গট করে হেঁটে চলে গেল বাড়ির ভেতরে। সুমু তাকিয়ে আছে তার খান সাহেবের যাওয়ার দিকে। সুমু আর শেহরাজের একসাথে বসে পিক তোলার ব্যাপারটা সকলে স্বাভাবিকভাবে নিলেও কিছু মানুষ নিল অন্যভাবে। খুশি বেগম রাগে ফুসলেও কাল সুমুর বিয়ে হয়ে যাবে বলে তেমন মাথা ঘামালো না ব্যাপারটা নিয়ে। ইফতিয়াকেও বুঝিয়ে বলল। রাত 12টায় শেষ হলো হলুদের রিসেপশন। সকলে খেয়ে শুয়ে পড়েছে। সুমু একা শুতে চেয়েছিল, হাসি বেগম দেয়নি, বলেছে বিয়ের ছোঁয়া লাগলে একা শুতে নেই। সুমু বাধ্য হয়ে নাজমিন আর সামিয়াকে সাথে নিল। গায়ের হলুদ উঠছিল না বলে সুমু শাওয়ার নিতে ঢুকেছে, এখনও বের হয়নি। হাসি বেগম বলেছেন এত রাতে শাওয়ার না নিতে। তখন সুমু বাধ্য মেয়ের মতন কথা শুনেছে। হাসি বেগম রুম ছেড়ে যেতেই সুমু শাওয়ার নিতে ঢুকেছে। নাজমিন আর সামিয়া চিন্তা করছে। অনেকবার ডেকেছে ওরা, তবুও সুমু বের হচ্ছে না। প্রায় 40 মিনিট হয়ে গেছে সুমু ওয়াশরুমে ঢুকেছে, এখনও বের হয়নি। ভেতরে পানি পড়ার শব্দের সাথে কান্নার শব্দ ভেসে আসছে। সামিয়া আর সহ্য করতে পারল না বোনের কষ্ট। বিছানা থেকে ফোনটা নিয়ে ফোন করলো শেহরাজকে। সামিয়া কাঁদতে কাঁদতে সবটা বলল। শেহরাজের কোনো কথায় শোনা গেল না, শুধু কলকাটার শব্দ ভেসে আসলো কানে। তখনই দরজার করাঘাত পড়ল। নাজমিন হন্তদন্ত পায়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। শেহরাজ ভেতরে ঢুকে নাজমিন আর সামিয়াকে কষে এক ধমক দিল, এতক্ষণ জানায়নি বলে। শেহরাজ ছুটে গিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে লাগলো। শেহরাজের কণ্ঠ শুনে ভেতর থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। কান্নার আওয়াজ বন্ধ হতেই শেহরাজ চুপ করে ঠায় দাঁড়িয়ে রইল। মিনিট 10-এর মধ্যে দরজা খুলে দিল সুমু। টলছে সুমু, শীতে শরীর কাঁপছে, চোখ বন্ধ করছে আর খুলছে।
কান্নার ফলে চোখ লাল হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সুমু। পড়ে যেতে নিলেই শেহরাজ নিচের বাহু ধরে আগলে নিল সুমুকে। পাজা খুলে করে নিয়ে বেড়ে শুয়ে দিল। শরীর অস্বাভাবিক মাত্রায় ঠান্ডা। শেহরাজ ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল সুমুর শরীরে। নাজবির আর সামিয়া বেরিয়ে গেল ওদের প্রাইভেসি দিয়ে। শেহরাজ সুমুর হাত ধরল। তখনই আবারও চোখে পড়ল সুমুর হাতে রিফাতের নাম। রাগ ভর করল আবারও শেহরাজের শরীরে। সুমুকে রেখে বেরিয়ে গেল রুম থেকে। নাজবিন আর সামিয়াকে বলল, ওর পাশে থাকো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে শেহরাজ চলে গেল নিজের রুমে। সামিয়া আর নাজবিন ভেতরে ঢুকলো। 5 মিনিটের মধ্যেই ফিরে আসলো শেহরাজ। নাজবিন আর সামিয়া আবারও বেরিয়ে গেল। শেহরাজ সুমুর পাশে গিয়ে বসল। সুমুর অচেতন শুকিয়ে যাওয়া মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুমুর মেহেদি রাঙানো হাত দুটো বের করলো। 2 হাতের তালুতে ইঞ্জেকশন পুশ করলো সুমুর। নতুন চকচকে ধারালো ব্লেড বের করলো শেহরাজ। আস্তে আস্তে রিফাতের নাম লেখা জায়গাটায় ব্লেড দিয়ে নাম কেটে দিল সে। চেতনা থাকলেও সুমু একটুও ব্যথা অনুভব করতো না, কারণ শেহরাজ ইঞ্জেকশন দিয়ে 2 হাতের তালু অবশ করে দিয়েছে। 2 হাত থেকে নাম দুটো খুব যত্ন সহকারে নষ্ট করলো শেহরাজ। ফার্স্ট এডের বক্স এনে আলতো হাতে সুমুর হাত ব্যান্ডেজ করে দিল। চোখে পানির ছেটা দিয়ে সুমুর জ্ঞান ফেরালো। আধো আধো চোখ মেলে তাকালো সুমু। শেহরাজ জ্বরের আর ব্যথার ওষুধ খাইয়ে দিল সুমুকে। সুমু কিছু বলতে নিল, শেহরাজ বাধা দিল সুমুকে। সুমু আর কিছু বলল না। শেহরাজ সুমুকে ঘুম পাড়িয়ে দিল। সুমুর কপালে আলতো করে চুমু খেলো। ব্যান্ডেজের উপর দিয়ে 2 হাতের তালুতে চুমু খেলো। কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে বলল, সরি সুইটহার্ট। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে চলে গেল। শেহরাজের মন অশান্ত। রুমে এসে আর ঘুমোলো না শেহরাজ। ব্যালকনিতে গিয়ে ফোন থেকে সুমুর ছবি বের করে তাকিয়ে রইল ছবিটার দিকে। এইভাবেই হয়তো আজ রাতটা পার করবে সে। শিকদার বাড়িতে বিয়ের তোড়জোড় পুরোদমে শুরু হয়ে গেছে। বাড়ির সকলে ব্যস্ত। বিয়ের কোণের জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাসি বেগম মেয়ের কাছে পড়ে আছে। বিয়ের কোনো কাজে হাত লাগাতে পারছেন না তিনি। সুমুর জ্বর নামানোর জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছে। আজ বিয়ে, জ্বরের জন্য নাকি তারা বিয়ে ফেলে রাখতে পারবে না। মান সম্মানের প্রশ্ন এটা। হাসি বেগম এমন নানান কথা বলে সুমুকে বকছেন আর জলপট্টি দিচ্ছেন। সুমু ঘোলা চোখে একবার চোখ খুলছে তো একবার বন্ধ করেছে। আনোয়ার সাহেব রিফাতদের রাতে আসতে বলেছে। সুমু খুব ভালো করে বুঝতে পারছে সবার কাছে সুমুর থেকেও বেশি মান সম্মান আর বিয়েটা ইম্পর্টেন্ট। হাসি বেগম সুমুকে হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। সুমুকে ঘুমাতে বলে হাসি বেগম রুম ত্যাগ করলেন। সুমু সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সুমুর সত্যি ইচ্ছে করছে পালিয়ে কোথাও চলে যেতে। সুমু তো সবার কথা ভাবে, কই কেউ তো সুমুর কথা ভাবলো না। কেউ একবার জিজ্ঞাসা করেনি সুমু এই বিয়েটা করতে চায় নাকি চায় না। চোখ দুটো অসম্ভব রকমের জ্বলছে। তা দিয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ছে। প্রচণ্ড যন্ত্রণায় মাথা ছিঁড়ে যেতে চাইছে। হাত দুটো অসম্ভব ব্যথা করছে। সকালে ঘুম ভেঙে যাবার পর নিজের হাত দুটোকে দেখে অবাকে শেষ সীমানায় চলে গেছিল সুমু। কেউ খুব নিখুঁতভাবে ধারালো কিছু দিয়ে যত্ন সহকারে রিফাত নামটি কেটে দিয়েছে। হাত দুটো দেখার পর থেকেই হাত দুটোকে লুকিয়ে রেখেছে সে। এখনো পর্যন্ত কেউ সুমুর হাত দুটো দেখতে পায়নি। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো সুমু। তার একটু ঘুমের প্রয়োজন। সন্ধ্যা রাত। শিকদার বাড়ি কৃত্রিম আলোয় আলোকিত হয়ে আছে। পার্লার থেকে মেয়েরা এসেছে সুমুকে সাজাতে। জ্বরটা এখনো কমেনি সুমুর। মাথা ব্যথাটাও আছে। সকালে অল্প খেয়ে ওষুধ খেয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত কিছুই খায়নি সুমু। কিছু খেলেই বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। শরীরটাও খুব দুর্বল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে আছে সুমু। আজ নিজেকে কাঠের পুতুলের মতোই মনে হচ্ছে সুমুর। পার্লারের মেয়েরা তখন থেকে ওকে সাজিয়ে চলেছে। বিরক্ত হচ্ছে সুমু, তবে বাধা দিচ্ছে না। পাঠাকেও বলি দেওয়ার আগে এইভাবে সাজানো হয়। মাইশা, নাজমিন, সামিয়া বসে আছে বিছানার ওপর। বাড়ির সকলেই অলরেডি রেডি হয়ে গেছে। সকালে কেউ দেখার আগে 2 হাত থেকে ব্যান্ডেজ খুলে ফেলেছিল সুমু, যাতে কারো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। রিফাতরা রওনা হয়েছে 30 মিনিট আগে। রিফাতদের বাসা বেশি দূরে নয়। আসতে 1 ঘন্টা 45 মিনিট মতো লাগে। সুমুর পরনে ডিপ পিঙ্ক কালারের বেনারসি, চোখে মুখে প্রসাধনীর ছোঁয়া, শরীর ভর্তি ভারী ভারী অর্নামেন্টস পরা। পার্লারের মেয়েরা সাজ শেষ করতেই মাইশা উঠে আসলো সুমুর কাছে। সুমুর 2 কাঁধ ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো সুমুকে। মাশাল্লাহ বলেই সুমুর চোয়াল ছুঁয়ে চুমু খেলো। আলতো হেসে বলল,
আজ তো অন্তত মুখটা গোমড়া করে রাখিস না, একটু হাস। বিয়ে ঠিক হওয়ার পর থেকে তোকে হাসতে দেখিনি। শরীরটাও কি অবস্থা তোর? সেদিন তো জ্বরটা কমে গিয়েছিল, সেই জ্বরটা আবার হঠাৎ ফিরে কেন আসলো সুমো? কি হয়েছে তোর, আমাকে অন্তত বল। শরীর কি খুব খারাপ লাগছে? সুমু জোরপূর্বক হাসলো, তবে কোনো কথাই বলল না। হঠাৎ বাইরে চেঁচামেচিতে মাইশারা সুমুকে রুমে থাকতে বলে নিচে চলে গেল। বাগানে প্রচুর চেঁচামেচি হচ্ছে। মাইশা, সামিয়া আর নাজমিন এসে উপস্থিত হলো বাগানে। আনোয়ার সাহেব চিৎকার করছেন খুশি বেগমের ওপর। শামীম সাহেবের বুকে ব্যথা করছে। তিনি বুকে হাত দিয়ে চেয়ারে বসে আছেন। হাসি বেগম মুখে কাপড় গুঁজে কাঁদছেন। মেহমানরা সকলে কানাঘুষো করে কথা বলছেন। আনোয়ার সাহেব আবারও চেঁচিয়ে উঠে বললেন, মেয়েটার এখন কি হবে ভাবতে পারছিস তুই হাসি? তোর জন্য আজ মেয়েটার গায়ে কলঙ্ক লাগবে। হাসনার ছেলের সম্পর্কে নাকি তুই সব খবর নিয়েছিস, এই তোর খবর নেওয়ার নমুনা। আমাদেরকেও তুই খবর নিতে দিসনি, বলেছিস ছেলে নাকি লাখে একটা। তাহলে এখন কই সেই ছেলে? মাঝ রাস্তায় মিথ্যা কথা বলে গাড়ি থেকে নেমে কোথায় পালিয়েছে সে? জবাব দে খুশি। খুশি বেগম আমতা আমতা করে বললেন, আমি সত্যি বুঝতে পারছি না ভাইজান, রিফাত যে এমন করবে আমি ভাবতেও পারছি না ভাইজান। আনোয়ার সাহেব গর্জে উঠে বললেন, তাহলে এখন সুমুর কি হবে? পাড়া প্রতিবেশী কি বলবে বল? মান সম্মান সব দুলোই মিশে গেল আজ। সামিয়া আর নাজমিন হন্ততন্ত পায়ে ছুটে গেল সুমুকে খবরটা দিতে। রুমের সামনে এসে দুজন হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকলো, কিন্তু আশ্চর্যের বিষয়, রুমে সুমুকে দেখতে পেল না ওরা দুজন। রুম থেকে বেরিয়ে পুরো বাড়ি খুঁজল, কিন্তু কোথাও পেল না সুমুকে। দৌড়ে নিচে নেমে আসলো ওরা দুজনে। গার্ডেনে এসে সামিয়া চিৎকার করে কান্না করে দিয়ে বলল, আমু, আপু রুমে নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি আমরা দুজনে, আপু পুরো বাড়ির কোথাও নেই। আর একটা বোমা ফাটলো যেন শিকদার বাড়ির গার্ডেনে। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামিয়ার দিকে। শামীম সাহেব আরও অসুস্থ হয়ে পড়লেন। শেহরাজ এতক্ষণ বসে বসে সকলে সার্কাস দেখছিল। সামিয়ার কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। শান্ত মস্তিষ্কে রাগের উদয় হলো। সুমু যে বাড়ি ছেড়ে পালিয়েছে সেই বিষয়ে শেহরাজের কোনো সন্দেহ নেই। রাগে হাত মুঠো করে ফেলল শেহরাজ। রাহিনকে ডেকে বলল, রাহিন, এক্ষুনি গাড়ি বের কর। রাহিন ছুটে গিয়ে গাড়ি বের করলো। শেহরাজ বাগান পেরিয়ে যেতেই পা থমকে গেল তার। খুশি বেগম ঠাট্টা স্বরে বললেন, ভাইজান এতক্ষণ আমাকে বলছিলেন, এখন কাকে বলবেন? আমার বান্ধবীর ছেলে না হয় পালিয়েছে, তাহলে এখন আপনার আদরের ভাগ্নি কোথায় ভাইজান? সে মেয়েকে আগে থেকেই আমার সন্দেহ হতো। বিয়ের কথা শোনার পর থেকেই অদ্ভুত ব্যবহার করছে। ওকে আমার স্বাভাবিক লাগেনি। দেখো গিয়ে, সে হয়তো কোনো নগরের সাথে ভেগে গেছে। ওর চরিত্র তো কোনো কালেই ভালো ছিল না। হাসি বেগম কাঁদতে কাঁদতে বলল, এইসব তুই কি বলছিস খুশি? আমার সময় চরিত্র নিয়ে কথা বলছিস তুই? আমার মেয়েটা আগে এমন কি করেছে যার জন্য তুই আজ ওর চরিত্র নিয়ে কথা বলছিস? মিনা বেগম মুখ ভেঙে বলল, কিছু মনে করবেন না আপা, তবে সুমুর স্বভাব আমার নিজের কোনো কালে ভালো লাগেনি। আপনি ওর মা বলে হয়তো আপনার চোখে এসব ধরা পড়েনি, বা ধরা পড়লো হয়তো ওই চোখে দেখেননি। হঠাৎ করে একজন মহিলা বলল, কি বিয়ে রে বাবা, এমন বিয়ে তো আমি আমার জন্মে কোনোদিনও দেখিনি। বর কনে দুজনেই পালিয়ে গেল। ছেলেদের গায়ে তো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েদের গায়ে তো কলঙ্ক লাগে। কি মেয়ের বাবা, বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেল। আসলে কি জানো তোমরা সবাই, শুধু রূপ থাকলেই হয় না, কপাল লাগে। মেয়েটা অলক্ষী বললেই তো এমন হয়েছে আজ। এই মেয়েকে এখন কে বিয়ে করবে? ভালো ঘরের ছেলে তো দূরে থাক, কোনো রাস্তার ছেলেও এই মেয়েকে বিয়ে করবে না। মহিলাটির বলা কথাগুলোতে মিনা বেগম আর খুশি বেগম খুশি হয়েছে। বিয়েটা না হোক, সুমুর বদনাম হয়েছে, আর এতেই তারা খুশি। শেহরাজ আর দাঁড়িয়ে রইল না, কিছুক্ষণের জন্য কথাগুলো গিলে নিল। রাগটাকে সংযত করে গাড়ির কাছে চলে গেল। শামীম সাহেব বুকে ব্যথা নিয়ে উঠে দাঁড়িয়ে আঙুল তুলে বললেন, আমার মেয়ের সম্পর্কে আমি কারো মুখে আর একটা কথাও শুনতে চাই না। হাসি বেগমের দিকে আঙুল তাক করে বললেন, আমার মেয়ের কিছু হলে তোমাকে আমি দেখে নেব। কথাগুলো বলে বুকের ব্যথায় মাটিতে বসে পড়ল শামীম সাহেব। সকলে ছুটে গেল তার কাছে। হাসি বেগম স্বামীকে ধরে কেঁদে ফুটলেন। আনোয়ার সাহেব ডাক্তারকে কল করলেন। শেহরাজ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। শেহরাজের সব ফ্রেন্ডরা ওর সাথে এসেছে।
পুরো রাস্তায় একটা কাকপক্ষীও নেই। সুমুর দেখা এখনও পায়নি ওরা। কে জানে মেয়েটা কোথায় আর কতদূর চলে গেছে। শেহরাজের মনটা খুব অশান্ত হয়ে আছে। অজানা ভয় শেহরাজকে আঁকড়ে ধরেছে। হঠাৎ চোখ পড়ল সামনে কিছু ছেলের দিকে, যারা একটা মেয়েকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মেয়েটির চিৎকার শুনে ছেলেগুলো উচ্চস্বরে হাসছে। শেহরাজের আর বুঝতে বাকি রইল না মেয়েটাকে। গাড়ি থামিয়ে নেমে আসলো সকলে। ছেলেগুলোর চোখে গাড়ির আলো পড়তেই বিরক্তি বোধ করলো ছেলেগুলো। হাত দিয়ে চোখ ঢেকে রাগী স্বরে বলল, এই কারারে তোরা? কথাটা শেষ করতে দেরি হলেও ছেলেটার মুখে ঘুষি পড়তে দেরি হলো না। মুহূর্তেই ছেলেগুলো রেগে তেড়ে আসলো। শেহরাজের ফ্রেন্ডরা ঝাঁপিয়ে পড়লো ছেলেগুলোর ওপর। সুমু রাস্তার এক সাইডে ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। বিয়ের কথা মনে পড়তে সামনের বড় মাঠের দিকে দৌড় লাগলো সুমু। ছেলেগুলো শেহরাজদের সাথে না পেরে ভয়ে উঠে দৌড়ে পালালো। শেহরাজ হাত ছাড়তে ছাড়তে পেছনে ঘুরে তাকিয়ে সুমুকে দেখতে পেল না। চারদিকে ঘুরে তাকিয়েও দেখতেই চোখ গেল খোলা মাঠের দিকে। শেহরাজের ঠোঁটের কোনায় বাঁকা হাসি দেখা গেল। আচমকা শেহরাজ গাড়িতে গিয়ে উঠে বসলো। রাহিনদের আদেশ করলো গাড়িতে উঠতে। রাহিনরা কিছু না বুঝে উঠে পড়লো গাড়িতে। শেহরাজ গাড়ি স্টার্ট দিল। রাহিনরা 3টি গাড়ি নিয়ে বেরিয়েছে। শেহরাজ কাউকে গাড়িতে ওঠার টাইম না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। রাহিন আর আয়ুব আগে থেকে গাড়িতে উঠে বসেছিল। সারবাজরা বাকি 2টো গাড়ি নিয়ে বেরিয়েছে। শেহরাজ গাড়ি স্টার্ট দিতে সারবাজ আর নিহালও গাড়ি স্টার্ট দিল। ফাঁকা মাঠ দিয়ে সুমো দৌড়াচ্ছে। হঠাৎ কিছুর সাথে পায়ে লেগে পড়ে গেল। পেছনে ফিরে পায়ের দিকে তাকাতে গাড়ির আলো লাগলো সুমুর চোখে। হাত দিয়ে চোখ ঢাকলো সুমু। গাড়ির ভেতরে শেহরাজকে বসে থাকতে থেকে অন্তরাত্মা কেঁপে উঠল সুমুর। সুমু খুব ভালো করে জানে তার খান সাহেব তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তারপর সকলে মিলে জোর করে বিয়ে দিয়ে দেবে সুমুকে। মনে মনে কথাগুলো ভেবে বিড়বিড়িয়ে বলল, না, আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না। একবার যখন বেরিয়ে এসেছি আর ফিরবো না। পায়ের ব্যথা নিয়ে উঠে দাঁড়ালো সুমু। দৌড়ে কিছুটা এগিয়ে যেতেই গাড়িগুলো ঘিরে ফেললো সুমুকে। গাড়িগুলো ঘুরছে সুমুর চারপাশে। মাঝখানে সুমু দাঁড়িয়ে আছে। পালানোর রাস্তা খুঁজছে সুমু, কিন্তু গাড়িগুলো চারপাশ দিয়ে ঘোরার ফলে সুমু পালাতে পারছে না। আচমকায় গাড়িগুলো থেমে গেল। প্রথমে থেমে যাওয়া গাড়ি থেকে শেহরাজ বেরিয়ে আসলো। শেহরাজ নামার পরপর রাহিনরাও নেমে দাঁড়ালো। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এখনো। অশান্ত চোখগুলো পালানোর রাস্তা খুঁজছে। শেহরাজদের ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে আবারও দৌড় লাগালো সুমু, কিন্তু শেষ রক্ষা হলো না। শেহরাজ তার বলিষ্ঠ হাত দিয়ে সুমুর হাতের কবজি চেপে ধরে রেখেছে। সুমু এখনও ঘুরে তাকিয়ে দেখেনি তার হাত ধরে রাখা মালিকটির দিকে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছে তার হাত ধরে রাখা মানুষটা আসলে কে। এই স্পর্শ সুমুর বড্ড চেনা। আগেও অনেকবার পরিচিত হয়েছে সুমুর এই স্পর্শের সাথে। সুমুর বাজরা অবাস হয়ে গেছে। ভয়ে কুকড়ে যাচ্ছে সুমু। শেহরাজের হাতের মধ্যে থাকা হাতটা মোচড়ামুচড়ি করছে সুমু। সে পালাতে চায়। ভয়টাকে ঘিরে আমতা করে বলল, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি বাসায় ফিরতে চাই না। আমি এই বিয়েটা করতে চাই না। হাতটা ছাড়ুন প্লিজ। শেহরাজের ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। সুমুর হাত চেপে ধরে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। আচমকায় সুমুর হাতটা ছেড়ে দিল শেহরাজ। সুমু হাতের বাঁধন আলগা হতে কোনো কিছু না ভেবে পালানোর জন্য দৌড় লাগাতে গেল। তখনই শেহরাজ সুমুর হাত চেপে ধরে সুমুকে নিচের দিকে ঘুরিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড়ের টাল সামলাতে না পেরে মাঠের ঘাসের উপর পড়ে গেল সুমু। মাঠের ঘাসের উপর পড়ে থাকা ছোট্ট ইটের টুকরোর সাথে ডান হাতটা লেগে কাটা জায়গা দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। মুখে হাত রেখে ঠুকরে কেঁদে উঠল সুমু। কান্নাটাকে কোনো মতে গিলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে মারলেন কেন? আমার গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? শেহরাজ 2 হাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যাচ্ছিল সুমুর দিকে। রাহিনটা এসে আটকালো শেহরাজকে। সুমু কান্নারত অবস্থায় রাহিনের দিকে তাকিয়ে বলল, রাফিন ভাইয়া, তোমার চোখের সামনে তোমার এই অসভ্য বন্ধু আমার গায়ে হাত তুললো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। কিছু বলবে না তোমার বন্ধুকে? শেহরাজ দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, ওকে চুপ করতে বল রাহিন। আর একটা কথার মুখ থেকে বের হলে আমি ভুলে যাব ও তোর বোন। মেরে এখানেই পুঁতে রেখে যাব ওকে। সুমু উচ্চস্বরে বলল, মারুন, মেরে পুঁতে দিন। তারপরেও আমি না আর ওই বাসায় ফিরবো, আর না বিয়েটা করব। শেহরাজ সুমুর বাহু ধরে টেনে তুলল সুমুকে। পায়ের ব্যথায় আ করে মৃদু শব্দ করল সুমু। আর্তনাদের শব্দ শেহরাজের কর্ণে যেতেই
পাজা কোলে তুলে নিল সুমুকে। কোলের মধ্যে সুমু হাত পা ছুটছে। শেহরাজ সেদিকে আগ্রহ না করে সুমুকে নিয়ে গেল গাড়ির কাছে। গাড়ির দরজা খুলে ছুঁড়ে মারল সুমুকে গাড়ির ভেতর। ফ্রেন্ডের জন্য অপেক্ষা না করে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। রাহিনরা সকলে অন্য গাড়িতে উঠে পড়ল। মাঠ ছেড়ে 3টে গাড়ি চলে গেল মেন রোডে। শিকদার বাড়ি পুরো থমথমে। প্রতিবেশীরা সুমুর চরিত্র নিয়ে নানান খারাপ মন্তব্য করেছে। বর্তমানে সকলে চুপ করে আছে বাকি নাটক দেখার জন্য। শামীম সাহেবের শরীরের অবস্থা এখন একটু ভালো। মিনি হার্ট অ্যাটাক করেছেন তিনি। বাড়িতে ডাক্তার এনে চিকিৎসা করা হয়েছে তার। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে তাকে। গার্ডেনে সকলে থমথমে মেজাজে সুমুর অপেক্ষায় বসে আছে। হঠাৎ বাড়ির গেট দিয়ে ফুল স্পিডে 3টে গাড়ি ঢুকলো। গার্ডেনে সকলে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সামিয়া, নাজমিন, তিশা, রাইফ, রায়শা, ইফতিয়া, লামিয়া ছুটে গেল গাড়ির কাছে। শেহরাজ সুমুকে টেনে বের করলো গাড়ি থেকে। কাউকে কোনো কথা বলতে দেওয়ার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সুমুকে বাড়ির ভেতর। পেছন পেছনে সকলে ঢুকলো বাড়ির ভেতরে। শেহরাজ সুমুকে নিজের রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারল বেডের উপর। সুমু অনবরত কেঁদেই চলেছে। স্যান্ডি লাগেজ হাতে নিয়ে শেহরাজের পাশে দাঁড়িয়ে আছে। স্যান্ডির কাছ থেকে লাগেজ নিয়ে লাগেজটা খুললো শেহরাজ। ভেতর থেকে টকটকে লাল রঙের একটা লেহেঙ্গা বের করে ছুঁড়ে মারল সুমুর মুখের ওপর। দাঁতে দাঁত পিষে সুমুর দিকে তাকিয়ে বলল, 15 মিনিট টাইম দিলাম তোমাকে। এই 15 মিনিটের মধ্যে নিজের গায়ের সব কিছু চেঞ্জ করবে তুমি। মায়েশার দিকে তাকিয়ে বলল, এই লাগেজে যা যা আছে সব কিছু দিয়ে 15 মিনিটের মধ্যে ওকে নতুন করে বিয়ের সাজে সাজিয়ে দাও। আর হ্যাঁ, সবার আগে ওর হাত দুটো ব্যান্ডেজ করে দিও। তোমাদের কাজ শেষ হয়ে গেলে আমাকে জানাবে। পুনরায় সুমুর দিকে আঙুল তাক করে বলল, ওরা সাজানোর পর যদি তোমার চোখ থেকে এক বিন্দু পরিমাণও পানি পড়ে, মেকআপ নষ্ট হয়, তাহলে আমার থেকে খারাপ তোমার জন্য কেউ হবে না। একটা চর ডান গালে পড়েছে, আর একটা চর তোমার বাম গালে পড়বে। মেকআপ ছাড়াই দুটো চর তোমার গালে ব্লাশারের মতো কাজ করবে, যার কোনো সাইড ইফেক্ট নেই, একদম ন্যাচারাল ব্লাশার। ঠান্ডা গলায় সুমুকে শাসিয়ে রুম থেকে বেরিয়ে গেল শেহরাজ। মায়েশারা কিছু বুঝল না, শুধু রোবটের মতন শেহরাজের হুকুম পালন করার জন্য রুমের মধ্যে ঢুকলো ওরা। ঠিক 15 মিনিটের সুমুকে নতুন করে বিয়ের সাজে সাজালো মায়েশা। সুমুর শরীরে পরিহিত লেহেঙ্গা থেকে শুরু করে সমস্ত অর্নামেন্টস ইউনিক আর অনেক এক্সপেন্সিভ। প্রতিটা জিনিস চোখ ধাঁধানো সুন্দর। সুমুকে দেখতেও অপূর্ব লাগছে। বাগানে বড়রা সকলে উপস্থিত। কেউ বুঝতে পারছে না শেহরাজ ঠিক কী করতে চাইছে। আনোয়ার সাহেব অনেকবার শেহরাজকে প্রশ্ন করেছে, কিন্তু শেহরাজ কোনো উত্তর দেয়নি। ব্ল্যাক স্যুট বুট পরে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। সামিয়া এসে শেহরাজকে বলল, ভাইয়া, আপু পুরো তৈরি। কথাটা শোনার সাথে সাথে শেহরাজ বাড়ির ভেতরে চলে গেল। কিছু সময় বাদে সুমুকে হাত ধরে নিয়ে এলো গার্ডেনে। সুমু রোবটের মতন মাথা নিচু করে হেঁটে আসছে। দেখে মনে হচ্ছে ওর ভেতরে প্রাণ নেই। কাজী সাহেব চলে গিয়েছিল। রাহিন গিয়ে কাজীকে আবারও নিয়ে এসেছে। শেহরাজ সুমুর সাথে গিয়ে কাজীর সামনে গিয়ে বলল, বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। উপস্থিত সকলে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে শেহরাজের দিকে। আনোয়ার সাহেব ভ্রুকুচকে বলল, বিয়ে পড়ানো শুরু করবে মানে? মা, পাত্র নেই, কার সাথে বিয়ে হবে? শেহরাজের নির্বাক উত্তর দিল। আমার। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। সুমু বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজের সেদিন রাতের বলা কথাগুলো মনে পড়তেই সুমুর রাগ হলো। উচ্চস্বরে চেঁচিয়ে বলল, কিছুতেই না, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। কাজী সাহেব, এখানে কোনো বিয়ে হবে না। শেহরাজ অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো সুমুর দিকে। শেহরাজের চোখের দিকে তাকিয়ে তখনের চরের কথা মনে পড়তেই চুপসে গেল সুমু। খুশি বেগম রাগী স্বরে বললেন, তুমি বিয়ে করবে মানে? হ্যাঁ, আমি বিয়ে করব। আনোয়ার সাহেব গম্ভীর গলায় বললেন, তুমি ঠিক কি বলছো? ভেবে বলছো? শেহরাজ খান তার জীবনের প্রতিটা সিদ্ধান্ত ভেবেই নিয়েছে, শুধু একটা সিদ্ধান্ত ছাড়া। আনোয়ার সাহেব ভ্রুকুচকে বললেন, কোনটা? শেহরাজ আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলল, সেটা আপনার না জানলেও চলবে আঙ্কেল। কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আইয়ুব আর রাহিন কাজীকে শেহরাজ আর শেহরাজের বাবার নাম বলে দিল। কাজী সাহেব শেহরাজের দিকে তাকিয়ে বলল, দেনমোহর কত লিখবো বাবা?
শেহরাজ এক পলক সুমুর দিকে তাকিয়ে বলল, 1 কোটি লিখেন আর সাথে আমার নামটাও লিখেন। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে রইল। প্রতিবেশীরা কানাঘুষো শুরু করলো। কাজী অবাক হয়ে বলল, এত টাকা লিখবো বাবা? শেহরাজ বাঁকা হেসে বলল, শেহরাজ খানের বইয়ের মূল্য আরও অনেক বেশি কাজী সাহেব। এই সামান্য টাকার থেকেও শেহরাজ খানের বইয়ের পায়ের একটা নখের মূল্য অনেক বেশি। উপস্থিত সকলে একের পর এক অবাক হয়ে যাচ্ছে। কাজী সাহেব আবারও বললেন, সে বুঝলাম, কিন্তু তোমার নামটা কেন লিখতে বলছো বাবা? শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, বউ শুধু পালাতে চাইছে কাজী সাহেব, তাই দেনমোহরের সাথে সাথে কাগজে কলমে নিজেকেও লিখে দিলাম, যাতে বউ পালাতে চাইলে বা কখনো আমাকে ছেড়ে চলে যেতে চাইলে দেনমোহর হিসাবে আমাকেও সাথে নিয়ে আসতে নিতে হয়। তবে টাকার দেনমোহরটা বউকে আমি আগেই দিয়ে দিব। এখন আপনি বেশি প্রশ্ন না করে বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। সুমুকে কবুল বলতে বলা হলো। সুমু কবুল কিছুতেই বলবে না বলে ঠিক করেছে। শেহরাজ সুমুর কানের কাছে গিয়ে একটু চাপা স্বরে বলল, একটু তাকিয়ে দেখো তো, এখানে সকলে উপস্থিত আছে, শুধু তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই ছাড়া। সুমু মাথা তুলে তাকালো। শামীম সাহেবকে খুঁজলো, কিন্তু পেল না। শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমার আব্বু এখানে নেই কেন খান সাহেব? শেহরাজ আলতো হেসে বলল, কারণ তোমার বাবা এখন আমার কাছে বন্দি। যদি তুমি বিয়েটার কোনো ঝামেলা ছাড়াই চুপচাপ করে নাও, তাহলে বিয়ে শেষে তুমি তোমার বাবাকে চোখের সামনে দেখতে পাবে। সুমুর আজ তার খান সাহেবকে অচেনা লাগছে। এই মানুষটাকে চিনতে পারছে না সুমু। করুণ স্বরে বলল, আপনার তো অন্য কেউ আছে খান সাহেব, তাহলে আমাকে কেন বিয়ে করতে চাইছেন? শেহরাজ দাঁতে দাঁত চেপে বলল, কারণ আমার একটা দিয়ে হয় না, তাই তোমাকেও বিয়ে করছি। পেয়ে গেছো তুমি তোমার প্রশ্নের উত্তর। এখন কবুলটা বলবে নাকি তোমার আব্বুকে আমি? শেহরাজ কথাটা শেষ করার আগেই সুমু 3 কবুল বলে দিল। আইয়ুবরা উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী সাহেব শেহরাজকে কবুল বলতে বলল। শেহরাজ বেশি সময় না নিয়ে পরপর 3 কবুল বলে দিল। সকলে আবারও একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। শেহরাজ সুমু রেজিস্ট্রি পেপারে সাইন করলো। বিয়ে সম্পূর্ণ হতে শেহরাজ আইয়ুবকে ডেকে কিছু একটা বলল। আইয়ুব কাজীকে নিজের সাথে নিয়ে চলে গেল। 5,000 টাকা কাজীর হাতে দিল আইয়ুব। কাজী খুব খুশি হয়ে শেহরাজ আর সুমুর জন্য দোয়া করলো। সুমুর মাথাটা ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। নিজেকে শক্ত রেখে চাপা স্বরে শেহরাজকে বলল, এইবার আমার আব্বুর কাছে আমাকে নিয়ে চলুন খান সাহেব প্লিজ। শেহরাজ দুষ্টু এসে বলল, এখন তো আমাদের বাসর বউ, শ্বশুর আব্বুর সাথে কাল দেখা করো। চলো এখন কমে যাই, চলো এখন রুমে যাই। সুমু বিরক্ত হলো, রাগটাকে দমিয়ে রেখে বলল, প্লিজ বলুন না আব্বু কোথায়? তোমার আব্বু বাড়িতেই আছে, তার একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে, এখন ঘুমাচ্ছে। সুমুর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আজ তার আব্বুর এই অবস্থার জন্য নিজেকে দায়ী করলো সুমু। হু হু করে কেঁদে দিল সুমু। উঠে দাঁড়িয়ে শামীম সাহেবের কাছে যেতে নেবে তখনই মাথা ঘুরে পড়তে যাচ্ছিল সুমু। শেহরাজ তার বলিষ্ঠ হাত দিয়ে ধরে ফেলল সুমুর দেহখানা। কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে সুমুকে পাজা করে তুলে নিল শেহরাজ। রাহিনকে ডাক্তার ডাকতে বলে বাড়ির ভেতরে যাবার জন্য পা বাড়াতে গিয়েও দাঁড়িয়ে পড়ল সে। গার্ডেনের সকলকে একবার পরখ করে বলল, আজ এই মুহূর্ত থেকে সুমু শেহরাজ খানের লিগেল ওয়াইফ মিসেস সুমাইয়া খান। আজকের পর কেউ ওর চরিত্র নিয়ে কোনো বাজে কথা বললে তাকে জাহান্নাম থেকে আমি স্বয়ং শেহরাজ খান নিজ দায়িত্ব ঘুরিয়ে আনব। সো বি কেয়ারফুল। সকলকে ঠান্ডা মাথায় শাসিয়ে হনহনিয়ে চলে গেল বাড়ির ভেতর। নিজের রুমে এসে সুমুকে বেডে শুয়ে দিল। শিকদার বাড়ির সকলে আজ চুপ করে গেছে, কারো মুখে কোনো কথা নেই। মেহমানদের খাইয়ে সকলে নিজ নিজ রুমে চলে গেছে। রাতে কারোর খাওয়া হয়নি, সকলে খুব ক্লান্ত। সুমুর শরীর দুর্বলতার জন্য স্যালাইন দেওয়া হয়েছে, সাথে ঘুমের ইঞ্জেকশন। ইফতিয়ার নিজের মায়ের কাছে বসে অজরে কাঁদছে। খুশি বেগম একদম চুপ মেরে গেছে। রায়শা আর লামিয়ারও মন খারাপ। মিনা বেগম নিজের রুমেই আছেন। নিজেদের এমন সুন্দর প্ল্যান ভেস্তে গিয়েছে বলে সকলেই চুপ মেরে গেছে। শামীম সাহেবের ঘুম আর ভাঙেনি। হাসি বেগম স্বামীর পাশে আছে। শেহরাজ ছাদে দাঁড়িয়ে আছে, পাশে তার বড় 2টা লাগেজ। রাহিনটা শেহরাজের দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। শেহরাজ লাগেজ থেকে সমস্ত জিনিস বের করে লাগেজ সহ আগুন জ্বালিয়ে দিল। রাহিন নীরবতা ভেঙে বলল, ইফাত কোথায়? আজকে হানিমুনে।
অমিত বিরক্তিসূচক শব্দ করে বলল, এখন প্লিজ হেয়ালি করিস না, এসকে খুলে বল সবটা। রিফাতের সাথে কি করেছিস তুই? স্যান্ডি বলল,